গতদিনেও এই কথা বলেছো। আচ্ছা বাবা, সরি। আমার একটা বেবি দিবে? এই বেবির ভূত আবার চাপলো? দিবে কিনা সেটা বলো। দিব বাবা, দিব। আমি আগে একটু স্যাটিসফাই হই তারপর। আচ্ছা। এখন আমার আদরটা। আচ্ছা। তারপর দুইজনে কিছুক্ষণ উম্মা উম্মা করে ঘুমিয়ে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আনহা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে। কোলবালিশটা নিচে পড়ে আছে, তাড়াতাড়ি ওটা তুলে নিলাম। এবার কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আনহা রুমে আসলো, এসে আমার দিকে তাকিয়ে আছে, তবে সেটা রাগী লোক নিয়ে। তবে আমি সেটা খুব ভালো করে জানি, কোলবালিশ নিয়েছি বলেই রাগ করেছে। আমি চুপি চুপি ওর দিকে তাকাচ্ছি, কিন্তু আনহা বুঝতে পারছে না। রাগে তো একদম লাল টমেটো হয়ে গেছে, না জানি কি করে বসে। তবে আজ রবিবার, ছুটির দিন, আজকে সারা দিন তোমাকে জ্বালাবো বউ। আপনাদের কাছে বউ জ্বালানোর কোনো উপায় জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছেও বউ জ্বালানোর আইডিয়া আছে, তবু আপনাদের কাছ থেকে শিখতে চাই। কোনো কথাই বলছি না, চুপ করে শুয়ে আছি। আনহা বেশ কয়েকবার আমাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু আমি তো জেগেই আছি, আমায় আর কি জাগাবে। এরপর আনহা আমাকে বলল, এই ওঠো না, আর কত ঘুমাবে? আমি ধীরে ধীরে চোখ খুললাম আর বললাম, কি হয়েছে, ডাকছো কেন? আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই। আনহা আমার আরো কাছে এসে আমার মুখের কাছে মুখ নিয়ে আসলো। আমি ইচ্ছে করে কোলবালিশটার মাঝে মুখ লুকালাম। এবার আর আনহার দিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর একটু একটু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। পাগড়িটা কি কান্না করছে নাকি? তাকিয়ে দেখি পাগড়িটা সত্যি সত্যি কান্না করছে। ওর এমন কাণ্ড দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? তুমি যদি কোলবালিশকে এত ভালোবাসবে, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? মানে কি বলছো? তুমি কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছো, আমার দিকে একটিবারের জন্য তাকাও না। আরে বাবা, বেশ কিছুদিন পর কোলবালিশটা পেলাম, অনেক দিনের বন্ধু। কোলবালিশ পেয়ে তুমি আমাকে ভুলে গেছো? কি বলো, কিভাবে? তুমি আমার দিকে একবারও তাকাওনি। তাকালাম তো। আমি শাড়ি পরেছি, দেখেছো? বউটাকে দেখার জন্য মনের ভিতর লাড্ডু ফুটেছে, কিন্তু না, তাহলে সব শেষ হয়ে যাবে। এই জন্য হালকা ভেবে বললাম, হ্যাঁ দেখেছি, অনেক ভালো লাগছে। কোলবালিশ পেয়ে আজ তুমি আমাকে একবারও জড়িয়ে ধরলে না। শাড়ি পরেছো তাই? কারণ শাড়ি সমস্যা করতে পারে। তাহলে এক্ষুনি শাড়ি চেঞ্জ করছি। এই যা, এবার ফেসে গেলাম মনে হয়। আনহা আমার কাছ থেকে উঠে একটু পাশে গিয়ে শাড়ি খুলতে শুরু করলো। আমি চুপি চুপি পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, এই পাগলি, কি করছো? শাড়ি খুলছি। কেন? শাড়ি সমস্যা করে তাই। কে বলেছে? তুমিই তো বলেছো। আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছি। কেন? আমার পিচি বউটাকে আমি না রাগালে কে রাগাবে? আমি কিন্তু বাচ্চা নেই। শাড়ি পরার কারণে বাচ্চা বউটাকে অনেক বড় লাগছে। আমি বাচ্চা না। তাহলে একটু আগে ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছিলে কেন? তুমি আমার দিকে তাকাওনি তাই। শুধু এটার জন্য? আর আমার আদর কোলবালিশকে দিচ্ছ। পাগলি একটা, তোমার আদরের ভাগ কেউ নিতে পারবে না। সত্যি করে বলো, আমার আদরের ভাগ কখনো কাউকে দিবা না? কখনো না। আমার এত সুন্দর পিচ্ছি বউ থাকতে কাকে আদর করতে যাব বলো? তাহলে কোলবালিশটা আমি লুকিয়ে রাখবো। কেন? ওটা আবার কি করলো? ওটা তো আজ আমার আদরের ভাগ নিয়েছে। ওটা তো কোনো মেয়ে না। তাতে কি হয়েছে? বেশি কথা বললে আমি ওটাকে কেটে ফেলবো। এই না, তুমি ওটাকে লুকিয়ে রাখো, এটাই বেটার। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন আদর করব কাকে? কেন আমায় করবে? এবার বউকে কোলে তুলে নিলাম, তারপর নিয়ে খাটে রাখলাম। খাটে নিয়ে রাখতে বউ আমাকে বলল, এই কি করছো? আমার পিচ্ছি বউকে আদর করছি। এখন হবে না, তুমি গিয়ে গোসল করে নাস্তা করে আসো। আর তুমি? আমি মায়ের সাথে খাবার রেডি করব। আর একটু পরে যাও। না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাও। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। আনহা শাড়ি পরেছে বলে সবাই বলছে ওকে অনেক সুন্দর লাগছে। আমি শুধু শুনছি আর মনে মনে বলছি, দেখতে হবে না বউটাকার। তবে অবাক হলাম এটা দেখে যে আনহা আব্বুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি যাকে এত ভয় পাই তার সাথে হেসে হেসে কথা বলছে আনহা। আমি গিয়ে চুপচাপ বসে পড়লাম। চেয়ারে বসতেই আম্মু আমাকে বলল, আজ দুপুরে রান্না হবে না। কেন আম্মু? আমার রান্না করতে ভালো লাগছে না তাই। আজকে তো সানডে, আমার ছুটি। তো আজকে আমি আর আনহা রান্না করব। কিন্তু আমি তো ভালো করে রান্না করতে পারি না। আমি শিখিয়ে দিব। আচ্ছা। এবার একজন নতুন মেম্বার আনার ব্যবস্থা করো। মানে? তুই তো আর ব্যবসা দেখবি না, তাই না? আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি, আমার নাতি কেমন ব্যবসা বুঝে দিতে হবে না?
তাড়াতাড়ি একটা নাতি আনার ব্যবস্থা করো। আমি কোনো কথা বলছি না, শুধু নিচের দিকে তাকিয়ে কথাগুলো শুনছি। কিছুক্ষণ পর আর চোখে আনহার দিকে তাকালাম। তাকিয়ে দেখি ও মিটি মিটে হাসছে। শুধু হাসছে না, আব্বুর দিকে তাকিয়ে ধন্যবাদ বলছে। বুঝতে পারলাম এটা ওদের মাস্টার প্ল্যান। কিছুক্ষণ পর আব্বু আনহাকে বলে উঠল, এই আনহা, জি বাবা বলুন। আমি আর তোমার মা একটু বাইরে যাব, সন্ধ্যায় ফিরবো। তোমরা শুধু নিজেদের খাবার রান্না করিও। আচ্ছা ঠিক আছে। এরপর আব্বু আম্মু নাস্তা শেষ করে রেডি হয়ে আব্বুর কোনো বন্ধুর বাসায় চলে গেলে না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আনহা রুমে এসে হাসতে লাগলো। ওকে এমন হাসতে দেখে আমি বললাম, কি হলো, হাসছো কেন? আমার বেবি দিবে না তুমি? এবার কোথায় যাবে? জানি তো তোমরা সবাই মিলে মাস্টার প্ল্যান করছো। হুম। দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আনহাকে টেনে খাটের উপর শুয়ে দিলাম। ঠিক তখনই আনহা বলে উঠল, রান্না করতে হবে না? আব্বু আম্মু তো চলে গেছে, সুতরাং আমরা আজকে বাইরে খেয়ে নিব। না, তুমি আজ আমাকে রান্না শেখাবে। মা বলেছে তুমি অনেক ভালো রান্না করতে পারো। আম্মু তোমাকে শিখিয়ে দিবে? না, তুমি কি করতে হবে আমাকে? তুমি শুধু আমায় বলবে কোনটা কখন কতটুকু দিতে হবে। আচ্ছা চলো। আনহা আর আমি রান্নাঘরে আসলাম। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আরও তাই তাই করছে। কিন্তু আমি আনহাকে পিছন থেকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। পিছন থেকে জড়িয়ে ধরলাম। আনহা চমকে উঠল এবং শিউরে উঠল। হাতে থাকা বাটিটা ফ্লোরে পড়ে গেল, এমনকি বাটিটা ভেঙেও গেল। নিজেদের অজান্তে কোন এক অজানা দেশে হারিয়ে যাচ্ছি আমরা। হঠাৎ আনহা চিৎকার করে উঠল। আনহার চিৎকারে বাস্তবে ফিরে আসলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আনহার পা কিছুটা কেটে গেছে, পড়ে যাওয়া বাটিকে একটা ভাঙা টুকরোতে লেগে। আনহা অনেক কান্না করছে। ওর কান্না দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আমি আছি তো। আনহা কান্না করেই যাচ্ছে। আরে বাবা, কিচ্ছু হবে না, কান্না করিও না প্লিজ। কিন্তু পাগলিটা আমার কোনো কথা শুনছে না, কান্না করেই যাচ্ছে। এখন ওর ভয়টা কাটাতে হবে। আনহা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। মাঝে মাঝে একটু কান্না করতে চাইলেও পারছে না, কারণ আমি ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছি। এরপর আনহাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে ওর পা ব্যান্ডেজ করে দিলাম। এরপর ওকে খাটে শুয়ে দিয়ে আমি রান্নাঘরে আসলাম। রান্না শেষ করে আবার রুমে গেলাম। গিয়ে দেখি আনহা ঘুমিয়ে গেছে। তাই ওকে আর না ডেকে আমি ছাদে চলে গেলাম। ছাদ থেকে এসে দেখি আনহা জেগে আছে আর বাচ্চাদের মতো ভ্যাবে করে কান্না করছে। ওর এমন কান্না দেখে একটু ধমকের গলায় বললাম, এই বাচ্চা মেয়ে, কান্না করছো কেন? এক ধমকে কান্না স্টপ হয়ে গেল। বুঝতে পারছি ভয় পেয়েছে, তাই ওর কাছে গিয়ে বসলাম। ওর হাতটা ধরলাম, কিন্তু কিছুতেই ধরতে দিচ্ছে না। ওর এমন বিহেভ দেখে আমি বললাম, কি হয়েছে, এমন করছো কেন? কোথায় কি হয়েছে? কিছু হয়নি। আমাকে বলবে না? কি বলবো? কান্না করছো কেন? তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আরে পাগলি, আমি ছাদে গিয়েছিলাম। তুমি জানো না আমি একা একা ভয় পাই? সরি, আর এমন হবে না। আর এইটুকুর জন্য কান্না করতে হয় বুঝি? কান্না করব না তো কি করব? বাসায় কেউ নেই, আমিও হাঁটতে পারছি না। পায়ে খুব ব্যথা করছে। হুম। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। খাবার খাওয়ার পর তোমাকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিব। আমি গোসল করব না? সকালেই তো গোসল করছো। তাই বলে কি এখন করতে হবে না? না করলেও সমস্যা নেই। এরপর একটা প্লেটে করে খাবার নিয়ে আসলাম। এসে দুজনে খেতে লাগলাম। আমি আনহাকে খাইয়ে দিচ্ছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আনহা আমাকে বলে উঠল, এই, তুমি না আমার খুব ভালো একটা স্বামী। তাই? কিভাবে শুনি? অনেকভাবে। তুমি আমাকে কত ভালোবাসো, কত যত্ন করো। এই পাগলি, তুমি কি অন্য কেউ? তুমি তো আমার শরীরের একটা অংশ, আমার হাড়। তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? হুম। খাবার শেষ করে আনহার হাত পরিষ্কার করে আনহাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হলাম। এরপর রুমে এসে ওকে ওষুধ খাইয়ে দিলাম। তারপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। আনহা আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। হুট করে আনহা আমাকে বলে উঠল, এই বলো তো, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? আবার বেবি? বলো না। কি বলবো? আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? মেয়ে বেবি। কেন? কারণ আমার মেয়ে বেবি অনেক ভালো লাগে আর পছন্দ করি। ও আচ্ছা, তার নাম রাখবে কি? টুনি পাখি। ছি, এটা কোনো নাম হলো? হ্যাঁ। থাক বাবা, তোমার দেওয়ার দরকার নেই, আমার বাবা মা দিবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না। হ্যাঁ বলো। শাড়িটা চেঞ্জ করব। কেন? অস্বস্তিকর লাগছে। আচ্ছা যাও। তুমি চেঞ্জ করে দাও না। তুমি করো। তুমি থাকতে আমাকে চেঞ্জ করতে হবে, আর তাছাড়া আমি তো অসুস্থ। আমি একটা ছেলে হয়ে তোমার শাড়ি চেঞ্জ করব? তো কি হয়েছে, তুমি আমার বেবির বাবা না? হুম। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে তো। তাই?
হুম। থ্যাংক ইউ। তুমি জানো শাড়ি পরা মেয়েদেরকে দেখতে আমার অনেক ভালো লাগে। কি? তার মানে তুমি শাড়ি পরা মেয়েদের দিকে তাকিয়ে থাকো? এটা কখন বললাম? তুমি এটাই বলেছো। না না, আমি এটা বলিনি। লজ্জা করে না নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাতে? এখানে লজ্জার কি আছে? আচ্ছা, তুমি কি আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ, করছি। তুমি ঝগড়া করা কবে শিখলে? কেন? ভাবির কাছ থেকে শিখেছি, কিন্তু তোমাকে বলা যাবে না। ভাবির কাছে শিখেছো কিন্তু আমায় বলা যাবে না? বাহ, গুড, ভেরি গুড। ভাবি আমার পিচ্চি বউটাকে এত বড় বানাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি আবার আমায় পিচ্চি বললে? তুমি তো পিচ্চি, আর পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আমি পিচ্চি না, আমি এখন বড় হয়ে গেছি। সেটা তো বুঝতেই পারছি। ভাবির কাছ থেকে শিখেছো আর সেটা আমাকে বলা যাবে না? যেটা তোমাকে বলা যাবে না সেটা বলবো কেন তোমায়? আনহা আর আমি কথা বলছি, ঠিক সেই সময় আনহার আব্বু মানে আমার শ্বশুর মশাই কল দিয়েছে। কলটা রিসিভ করে আনহাকে দিলাম। আনহা কথা বলছে, যদিও আনহা আমার বুকের উপর মাথা রেখে ফোনে কথা বলছে, তবু ওদিকে তেমন লক্ষ্য করিনি। কথা বলা শেষ, আমি আনহার দিকে তাকিয়ে আছি। আমার অমন তাকানো দেখে বলল, কি হলো? কিছু না। তাহলে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? এই কথাটা বলে আনহা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। প্রায় 2 মিনিট এভাবে থাকার পর আনহা আমাকে বলল, এই আমার না খুব লজ্জা করছে। বাচ্চা মেয়েদের এই একটাই সমস্যা। বাচ্চা বলবে না। আচ্ছা বাবা, বলবো না। এখন বলো শ্বশুর মশাই কি বলল? আমাকে নিতে আসবে। আচ্ছা, কতদিন থাকবে? 10 দিন। ভেরি গুড। তা কবে যাবে? কালকে। অনেক খুশি তাই না? তুমি আর আমি একসাথে যাব। আমি যাব মানে? তুমি যাবে না? আমার অফিস আছে তো। তাহলে আমি একাই যাব নাকি? তোমাকে একাই যেতে হবে। তুমি একাই থাকবে? আচ্ছা, আমি 2 দিন থেকে চলে আসব। তুমি কোলবালিশটা দিয়ে যাও, তারপর তুমি যতদিন ইচ্ছে থাকো। আমি কোনো কোলবালিশ দিব না। খুঁজে বের করব। আমি সাথে করে নিয়ে যাব। পাশের রুমে যেটা আছে ওটা নিয়ে আসবো। এই বাবাকে ফোন করো। কেন? করতে বলেছি, করো। এরপর আমি শ্বশুর মশাইকে ফোন করলাম। আনহা কথা বলছে। কথা বলা শেষ করে আমাকে মোবাইল দিয়ে দিল। মোবাইল দেওয়ার সাথে সাথে আনহাকে বললাম, একটু আগেই তো কথা বলছো, এখন আবার কল দিয়ে কি বলছো? বাবাকে আসতে না করলাম। কেন? তুমি আমার আদরের ভাগ কোলবালিশকে দিবে, এটা আমি মেনে নেব। তাহলে যাবে না তুমি? যাব, তোমার অফিস যেদিন বন্ধ থাকবে সেদিন। আচ্ছা। আমার বউটা আসলেই অবুঝ। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম পাগলিটাকে। পিচিটা আমার বুকের সাথে একদম মিশে গেছে। আমি আলতো করে আনহার কপালে একটা চুমু দিলাম। আনহা আমার দিকে তাকালো, তাকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যাঁ আব্বু বলো। আমরা আজকে বাসায় আসবো না। কেন? তোর সোহেল আঙ্কেলের বাসায় থাকবো। ও আচ্ছা। তোরা শুধু নিজেদের খাবার রান্না করে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফোনটা কেটে দিলাম। আনহা তখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। কিছুক্ষণ পর আনহা আমাকে বলল, বাবা কি বলল? ওনারা নাকি আসবেন না। কেন? বাবার বন্ধুর বাসায় থাকবে। ও, রাতে কি খাবো? নো টেনশন, একটু পর আমি বাহিরে গিয়ে নিয়ে আসবো। আমি একা একা বাসায় থাকবো না। তো কি করবে? তোমার সাথে যাব। আপনার যে পা কেটে গেছে। তাতে কি হয়েছে? তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। সেটা মনে আছে? আমার কি আর কোনো কাজ নেই? দেখো, কান্না করব কিন্তু। বাচ্চাদের মতো কান্না করব এমন করো কেন তুমি? তুমি আবার আমায় বাচ্চা বললে। কই না তো। আচ্ছা, আমি যাব। না, তুমি যাবে না। তুমি গেম খেলো, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমিও যাব। চলো রান্নাঘরে, চলো রান্না করব। আচ্ছা চলো, আমি রান্না করব, কিন্তু দরকার নেই। একবার রান্না করতে গিয়ে এই অবস্থা, পরের বার না জানি কি হয়। আমি কি করেছি? তুমিই তো পেছন থেকে এসে। থাক, আর বলতে হবে না। এখন সব দোষ আমার একার। আপনি তো কিছুই করেননি। আমি আবার কি করলাম? বাধা দিলেই তো হতো। আমার স্বামী আমাকে আদর করছে, আমি কেন বাধা দিতে যাব? এতে তো আমার ক্ষতি। বাধা না দিয়েও তো ক্ষতি আপনার হয়েছে ম্যাম। এখন ঝগড়া না করে রান্নাঘরে চলো। আচ্ছা চলো। এই, আমাকে নিয়ে যাও। হেঁটে আসো। পারবো না, আমাকে কোলে করে নিয়ে যাও। আনহাকে কোলে করে রান্নাঘরে দিয়ে যাচ্ছি। আনহা আমার গলা জড়িয়ে ধরে আছে আর মুখে চুমু দিচ্ছে। তাই আমি আনহাকে বললাম,
শুরু তো তুমি করো। আমার স্বামীকে আমি আদর করব না তো কে করবে? বুঝতে পারছি, তোমাকে রান্নাঘরে নিয়ে গেলে আমার আর রান্না করা হবে না। শিওর আবার কারো না কারো ক্ষতি হবে। না, কিছু হবে না, আমি তোমার পেছনে বসে থাকবো। দরকার নেই, তুমি সোফায় বসে টিভি দেখো। না, আমি তোমার সাথে রান্নাঘরে যাব। আমি আনহাকে জোরে একটা ধমক দিলাম। আনহা চুপ হয়ে গেল, টলটলে চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। এই মনে হয় 2 চোখ দিয়ে বৃষ্টি নামবে। আনহার দিকে তাকিয়ে আমার খুব হাসি পাচ্ছে। একটু ধমক দিলে কেউ এত ভয় পায়? এরপর আমি গিয়ে আনহার পাশে বসলাম আর চোখের টলটলে জলগুলো মুছে দিলাম। এটা কি হলো? চোখের জল মুছে দেওয়ার সাথে সাথে তো দেখি ওর কান্না আরও বেড়ে গেল। আনহার কান্না দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? তুমি অনেক বাজে, আমাকে ধমক দাও। আচ্ছা বাবা, আর হবে না, এবার কান্না থামাও। সব সময় তুমি এই কথা বলো, কিন্তু পরে আবার সব ভুলে যাও। এই সামান্য ধমকে কেউ এত ভয় পায়? তুমি জানো না আমি ভয় পাই? জানি তো, তুমি তো একটা বাচ্চা। আমি মোটেও বাচ্চা না। আচ্ছা বাবা, তুমি বাচ্চা না, তুমি 3 বাচ্চার মা। এখন বসে বসে টিভি দেখো। আচ্ছা, আমাদের বেবি কবে হবে? এই রে, কথাটা বলে মনে হয় ফেসে গেলাম। এরপর আমি আনহাকে বললাম, আচ্ছা তুমি থাকো, আমি রান্না করছি। আমি আনহার কপালে একটা চুমু দিয়ে রান্নাঘরে চলে গেলাম। আনহা পিছন থেকে বেশ কয়েকবার আমাকে ডাকলো, আমি একবারও পিছনে তাকালাম না। আমি রান্নাঘরে রান্না করছি। আনহা টিভি দেখছে না, টিভি অন করা আছে, কিন্তু উনি টিভি না দেখে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রান্নাঘরে মোটু পাতলু হচ্ছে। রান্না শেষ করে আনহাকে খাইয়ে দিচ্ছে আর ও খাচ্ছে। একটু পর আনহা আমাকে বলল, এই, তুমি খাও না কেন? তুমি খাও, আমি পরে খাবো। না, এসব বললে হবে না, দুজন একসাথে খাবো। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওকে। খাবার শেষ করে আবার আনহাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে আনহাকে খাইতে শুয়ে দিয়ে বললাম, এখন কি ব্যথা কমেছে? তবে একটু ব্যথা আছে। ওষুধ খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দাও। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য। আনহা এখনো ঘুমাচ্ছে, তাই ওকে আর ডাকলাম না। কিন্তু সমস্যা হচ্ছে, টাই পড়তে পারি না। আনহাকে কি ডাকবো? না থাক, এত সুন্দর ঘুম নষ্ট করা ঠিক হবে না। ঘুমের মধ্যে আনহাকে খুব মায়াবী লাগছে, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। ইচ্ছে করছে অফিস না গিয়ে শুধু ওর দিকে তাকিয়ে থাকি। এদিকে অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাসায় তো কেউ নেই। হঠাৎ করে যদি জেগে যায় তাহলে তো কান্না করবে। এরপর আম্মুকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে দিলাম। আমি রুম থেকে বের হচ্ছি, ঠিক তখনই আনহা আম্মাকে বলে উঠল, কোথায় যাচ্ছ? এই যা, এই অসময়ে ঘুমটা ভাঙার সময় হলো? ঘুম ভাঙার আর কোনো সময় পেল না। এরপর আমি আনহাকে বললাম, অফিসে যাচ্ছি। ও, মা এসেছে? না, এখনো আসেনি, একটু পর আসবে। তুমি আমায় একা রেখে যাচ্ছ? এই কথা বলে আবার কান্না শুরু করলো। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, কথায় কথায় শুধু কান্না করে। এরপর আমি আনহাকে বললাম, তুমি কান্না করছো কেন? আমি একা একা বাসায় থাকতে পারবো না গো। তাহলে? তুমি আমার সাথে বাসায় থাকো। পাগল হয়েছো নাকি? অফিসে না গেলে চাকরি থাকবে? তাহলে আমাকেও তোমার সাথে অফিসে নিয়ে যাও। তুমি অফিসে গিয়ে কি করবে? কেন, তোমার সাথে থাকবো। না, তুমি বাসায় থাকো। দেখো, কান্না করব কিন্তু। করো কান্না, আমি গেলাম। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ রুম থেকে চিৎকার শুনতে পেলাম। চিৎকার শুনে দৌড়ে আবার রুমে আসলাম। রুমে এসে দেখি পাগলিটা হয়তো তাড়াতাড়ি করে নামতে গিয়ে আবার সেই কাটা জায়গায় আঘাত পেয়েছে। আমি দৌড়ে আনহার কাছে গেলাম। এরপর ওকে ধরে খাটে বসালাম। ইচ্ছে করতেছে কষে একটা থাপ্পড় মারি, কিন্তু রাগটাকে কন্ট্রোল করলাম। রাগ করে ওর দিকে তাকিয়ে আছি, তাতেই কান্না শুরু করে দিয়েছে। আনহার পা আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করা শেষে আনহা আমাকে বলল, আমিও তোমার সাথে যাব। আম্মু একটু পরে চলে আসবে। আমার একা একা খুব ভয় করে গো। উফ, কি যে করি, এই বাচ্চা মেয়েটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। কিছু করার নেই, আনহাকে নিয়ে অবশেষে অফিসে চলে আসলাম। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আনহা হাঁটতে পারছিল না, তাই কোলে করে ভিতরে নিয়ে যাচ্ছিলাম। লজ্জা লাগছে, কিন্তু কিছুই করার নেই। এরপর আমার কেবিনে এসে আনহাকে বসালাম। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল, বস নাকি আমাকে ডাকছে। এটা শুনে বুঝতে পারলাম যে বস আজকে আমার ক্লাস নিবে। এরপর আমি আনহাকে বললাম, আনহা বলো। তুমি এখানে বসে গেমস খেলো, আমি আসছি। কোথায় যাবে তুমি? পাশের রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার আসবো?
আরে অপূর্ব সাহেব, আসেন আসেন। স্যার আমাকে ডেকেছেন? দেখলাম বউকে নিয়ে অফিসে এসেছেন, তাও আবার হিরো স্টাইলে। আসলে স্যার ওর পা কেটে গেছে, তাছাড়া বাসায় কেউ নেই, আর ও একটু ভয় পায় তো। ফোন করে বললেই তো পারতেন, তাহলে অবশ্য আজকের এই নতুন রোমিও জুলিয়েটকে দেখতে পেতাম না। লজ্জায় কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। স্যার আবার বলতে লাগলো, আপনার আজকে আর কাজ করতে হবে না। বুঝলাম না স্যার। আপনার আজকে ছুটি, বউকে নিয়ে বাসায় যান। আচ্ছা ঠিক আছে স্যার। অপূর্ব সাহেব, ভালোবাসাটা যেন সারা জীবন এমনই থাকে। এটা এমন একটা জিনিস যা একবার হারালে আর খুঁজে পাবেন না। দোয়া করবেন স্যার। বসের রুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। কেবিনে এসে দেখি অফিসের সব কলিগরা আনহার সাথে কথা বলতেছে। আপনি তো অনেক ভাগ্যবান, এমন স্বামী কয়জনে পায়। আমার স্বামীটা যদি এইরকম হতো। অপূর্বকে অনেকবার ভালোবাসার কথা বলেছি, কিন্তু কানেই নেয়নি। সব কলিগরা আনহাকে এসব কথা বলছে, আর আনহা নীরবে শুনছে। এরা সবাই তো দেখছি উদ্ভট উদ্ভট মন্তব্য করতেছে, আর আমার অবুঝ বউটা সবার মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মুখের মধ্যে কেমন একটা বিরক্তিকর ছাপ পড়ে আছে। বুঝতে পারলাম বাবুটার এগুলো ভালো লাগছে না। আনহা হয়তো আমাকে দেখতে পেয়েছে, আমার দিকে তাকিয়ে হাসছে। এরপর আমি কাছে গিয়ে বললাম, কি হচ্ছে এসব? আপনার বউয়ের সাথে পরিচিত হচ্ছি। পরিচিত হওয়া শেষ হয়েছে? আমরা তো কত কি বললাম, কিন্তু আপনার বউ তো কথাই বলছে না। এই জন্যই তো আমার বউ। যান, আপনারা আপনাদের কাজ করুন। সবাই যার যার কাজে চলে গেল। এরপর আমি আনহাকে বললাম, আনহা চলো। কোথায়? বাসায় যাব। অফিসে কাজ করবে না? না, করব না। আচ্ছা চলো। আনহাকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। যদিও কোনো পার্কে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আনহা তো হাঁটতে পারবে না, তাই যাওয়া হলো না। আর কোলে করে নিয়ে ঘোরাও সম্ভব নয়। বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় এসেছে। আম্মু আমাদেরকে দেখেই বলল, কি রে, কোথায় গিয়েছিলি? অফিসে গিয়েছিলাম। আনহা আবার কবে অফিসে জয়েন করলো? তোমরা কেউ বাসায় ছিলে না, তাই ওকে আমার সাথে অফিসে নিয়ে গিয়েছিলাম। ও, এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ আম্মু ফোন করে বলল, হ্যালো অপূর্ব। হ্যাঁ আম্মু বলো। তাড়াতাড়ি করে বাসায় আয়। কেন আম্মু? আনহা অনেক অসুস্থ, পারলে সাথে করে একজন ডাক্তার নিয়ে আসিস। কি বলো, আমি এখনই আসছি। এই কথা বলে কলটা কেটে দিলাম। আমি বসের রুমে গিয়ে বসকে বলে অফিস থেকে ছুটি নিয়ে বের হলাম। বাসায় আসার পথে আকাশকে ফোন করলাম। রিং হচ্ছে, বাট কল ধরছে না। একটু পর কলটা ধরলো। কলটা ধরতেই আমি বললাম, হ্যালো আকাশ। কিরে শালা, কেমন আছিস? বিয়ে করে তুই ভুলেই গেছিস। তুই কোথায় রে? এই তো বাসায় আসলাম একটু। তাড়াতাড়ি করে আমার বাসার সামনে আয়। কেন রে, কি হয়েছে? আর তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? আম্মু ফোন করে বলল আনহা নাকি খুব অসুস্থ। আনহা মানে ভাবি অসুস্থ? হুম। কি হয়েছে? এত কিছু জানি না, তুই তাড়াতাড়ি করে আমার বাসায় আয়। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আকাশ আমার স্কুল জীবনের বন্ধু। আমাদের বন্ধুত্বটা খুবই মজবুত। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, কি হয়েছে আম্মু? হঠাৎ কেন জানি পড়ে গেছে। কি বলো এসব? ডাক্তার কোথায়? ফোন করেছি, ও আসতেছে। কিছুক্ষণ পর ডাক্তার মানে আকাশ আসলো। এসে আমাকে বলল, কি হয়েছে, ভাবি কোথায়? এদিকে আয় আমার রুমে। তাড়াতাড়ি চল। চল। আকাশ রুমে এসে আনহাকে দেখতেছে। কিছুক্ষণ পর দেখি আকাশ একবার আমার দিকে তাকাচ্ছে, একবার আনহার দিকে তাকাচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না, আকাশ কি রোগী দেখছে নাকি লুকোচুরি খেলছে। এইদিকে আমার জান বের হওয়ার অবস্থা। আর শালা হাসতেছে। ওর এমন কাণ্ড দেখে আমি বললাম, শালা তোকে ডাকাটাই ভুল হয়েছে, তুই ভাগ, আমি অন্য ডাক্তার নিয়ে আসি। কেন রে, আমি আবার কি করলাম? টেনশনে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই শালা হাসছিস। কি হয়েছে সেটা তো বল। ভাবি সমস্যা নেই, ছোট একটা সমস্যা, কিন্তু অনেক বড় হতে পারে। কি বলছিস ভাই? কিছুই তো বুঝতে পারছি না। এবার কিন্তু তোকে পিটাবো। কিছুই তো বুঝতে পারছি না। আকাশও হাসছে, আম্মু হাসছে। এখানে কি লাফিং গ্যাস ছেড়েছে নাকি? কই না তো। তাহলে তো আমিও হাসতাম, আনহাও হাসতো। এরপর আকাশ আমাকে বলল, তুই কি এখন অফিসে যাবি? না, যাব না। তাহলে আমার সাথে আয়, তোকে ওষুধের দোকানে নিয়ে যাই। আচ্ছা চল। এরপর দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আকাশ আমাকে ওষুধের দোকানে না নিয়ে মিষ্টির দোকানে নিয়ে আসলো। তাই ওকে আমি বললাম, কি রে শালা, তুই তো বললি ওষুধ দিতে হবে, তাহলে মিষ্টির দোকানে নিয়ে আসলি কেন? হ্যাঁ, এটাই তো ওষুধ। মানে? আরে শালা, তুই বাবা হতে চলেছিস। কি সত্যি? হুম। শালা আগে বলবি তো, আমি শুধু শুধু চিন্তা করছি। তুই যে এতটা বলো সেটা তো আমি আগে জানতাম না। নে এবার মিষ্টি খাওয়া। ভাই, তোর যতগুলো মিষ্টি খেতে ইচ্ছে করে তুই খা। আকাশকে মিষ্টি খাইয়ে
ওর বাসার জন্য মিষ্টি পাঠিয়ে দিলাম। এরপর অফিসে গিয়ে সবাইকে মিষ্টি খাইয়ে আসলাম। শ্বশুর বাড়িতেও মিষ্টি পাঠালাম। সব শেষে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। আজকে আমার কি যে আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমবার বাবা হব, সেই আনন্দে বাসায় এসে চিৎকার করে বলতে শুরু করলাম, আনহা, আমি বাবা হতে চলেছি। আমরা জানি তো, এত চিৎকার করে বলতে হবে না। তোমরা কিভাবে জানলে? আকাশ তো কিছুই বলেনি। সবাই কি তোর মতো বলদ? আম্মু, আনহা কোথায়? রুমে আছে। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আমি দৌড়ে গিয়ে আনহাকে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই আনহা আমাকে বলল, এই কি করছো? আমার লক্ষ্মী বউটাকে আদর করছি। পেটে শক্ত করে ধরছো কেন? বেবির লাগবে তো। ও তাই তো। এরপর আমি আনহার পেটের উপর মাথা দিয়ে বলতে শুরু করলাম, এই যে মিস্টার, আপনি ভালো আছেন তো? আপনার মা একটা বাচ্চা। ওই, আমি বাচ্চা না। ও সরি, আপনার মা এখন আর বাচ্চা নেই, অনেক বড় হয়ে গেছে। এই তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছ না বেবির সাথে কথা বলছি? বেবি কি শুনতে পায়? আমার সাথে কথা বলছে তো। তাই? তোমার চাওয়াটা পূরণ হলো। আনহা আমাকে জড়িয়ে ধরলো, আমিও আনহাকে জড়িয়ে ধরলাম। পরম সুখে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি। এইভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন। পরিবারের সবাই আনহার অনেক যত্ন নেই, কখনো কোনো কাজে হাত দিতে দেই না। আনহার বাচ্চা হতে আর 2 মাস বাকি। অফিস থেকে এসে রুমে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলল, অপূর্ব, তোর আব্বু তোকে ডাকতেছে। আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই কথা বলে আম্মু চলে গেল। আমিও কিছুক্ষণ পর আব্বুর কাছে গেলাম। আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমায় ডেকেছো? এখানে বস, বলছি। বলো। আজকে থেকে তোমার অফিসে যাওয়া বন্ধ। কেন আব্বু? এখন থেকে তুমি বাসায় থাকবে এবং আন্নার দেখাশোনা করবে ঠিক মতো, ওকে? কিন্তু অফিস? যেটা বলছি সেটাই। তোর আম্মু বাসায় একা থাকে, কখন কি হয় না হয়। তাই বলে আমার চাকরি? তোমার চাকরি দিয়ে আমার সংসার চলে না। তোমার চাকরি থেকে আন্নার দিকে খেয়াল রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি সবসময় বাসায় থাকি আর আনহার সাথে গল্প করি। আনহা আমায় জড়িয়ে ধরে ঘুমায় আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দেই। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমার বউকে সুস্থ করে দিও, আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আসার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমার জীবন সঙ্গিনীকে আমার কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ। আমি একা একা জীবনযাপন করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, আমার জীবনসঙ্গী হিসেবে দ্বিতীয় কাউকে চাই না আল্লাহ। যতদিন বাঁচবো দুজন যেন একসাথে বাঁচতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। একদিন আনহার কিছু পছন্দের আচার আনাতে আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ আম্মু ফোন করলো আর বলল, হ্যালো অপূর্ব। হ্যাঁ বলো আম্মু। আনহা অনেক অসুস্থ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি করে বাসায় আয়। আম্মু আমি এখনই আসছি। অ্যাম্বুলেন্স নিয়ে আসিস, হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। এরপর আকাশকে ফোন করলাম আর বললাম, হ্যালো আকাশ। বল, কি অবস্থা? অবস্থা ভালো না দোস্ত, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দে আমার বাসায়। ভাবি কি খুব অসুস্থ? হ্যাঁ খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমি এখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি করে ভাবিকে নিয়ে হসপিটাল চলে আয়। আচ্ছা ঠিক আছে। বাসায় এসে দেখি আব্বু আমার আগেই বাসায় চলে এসেছে। আব্বু আমাকে দেখেই বলল, তোকে বাসায় থাকতে বলছি, তুই বাইরে বাইরে কি করিস? আব্বুর কথায় আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো। আমরা সবাই মিলে আনহাকে নিয়ে হসপিটালে চলে গেলাম। আকাশ হসপিটালে আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিল। হসপিটালে আসার সাথে সাথে আনহাকে ওটিতে নিয়ে গেল, কিন্তু আনহা শক্ত করে আমার হাত ধরে রেখেছে। তাই আমি আনহাকে বললাম, আনহা হাতটা ছাড়ো, দেরি হলে তোমার সমস্যা হবে। এই তুমি আমার সাথে চলো, আমার একা একা খুব ভয় করবে গো। সবাই মিলে আনহাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আনহা কারো কথাই শুনছে না। ও একটা কথাই বলছে, তুমি আমার সাথে চলো। অবশেষে আকাশ আমাকে ভিতরে যেতে বলে। এরপর আমিও ভিতরে গেলাম। আমি শক্ত করে আনহার হাত ধরে আছি। এরপর আমি আকাশকে বললাম, ভাই আমার প্রাণটা এখন তোর হাতে। চিন্তা করিস না, আল্লাহকে ডাক ভাই। আনহাকে অজ্ঞান করা হলো। আমি তবুও আনহার হাত শক্ত করে ধরে আছি। আমার অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি নামছে। আমার চোখে অশ্রু দেখে আকাশ বলতে শুরু করলো, ভাই প্লিজ তুই বাইরে যা, তুই এখানে থাকলে আমি ঠিক মতো অপারেশন করতে পারবো না। তুই ভালো করে জানিস তোদের বন্ধুদের চোখের জল আমার সহ্য হয় না। আমি আকাশের কথায় কোনো উত্তর দিলাম না, কারণ আমি না চাইলেও আপনা আপনি চোখ থেকে জল বের হচ্ছে। তাই আনহার হাতটা খুব যত্ন সহকারে ছেড়ে দিয়ে আমি বাহিরে চলে আসলাম। মনে হচ্ছে ওর হাতটা আমায় বলছে, একা রেখে যেও না, আমার খুব ভয় লাগছে। কান্না করতে করতে বাহিরে এসে আম্মুর পাশে বসলাম। আম্মু আমার কান্না দেখে বলল, কান্না করছিস কেন? আল্লাহকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমাকে একটা কাগজ দিয়ে বলল,
দ্রুত এই ওষুধগুলো নিয়ে আসুন। আমি দৌড়ে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম। প্রায় 30 মিনিট পর আকাশ ওটি থেকে বের হলো। বের হতে আমি বললাম, কি অবস্থা ভাই? আচ্ছা, ভালো আছে। তোর মেয়ে হয়েছে? থ্যাঙ্কস গড। আনহা কেমন আছে? ভাবি। কি হয়েছে বল, কি হয়েছে আমার আনহার? কান্না করিস না। বল দোস্ত, কি হয়েছে আমার আনহার? সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে সেটা বল। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। যদি 4 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তবে। এই চুপ, একদম চুপ। এই কথা মুখে আনবি না প্লিজ দোস্ত, ওই কথা মুখে আনবি না। আল্লাহকে ডাক ভাই, সেটা যেন কখনো না হয়। এখন সবকিছু আল্লাহর হাতে। আব্বু আম্মু দুজনে কান্না করছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। এরপর আমি আকাশকে বললাম, আকাশ আনহাকে এখন কোথায় নিয়ে গেল? কেবিনে দেওয়া হয়েছে। তবে তবে কি? তুই ভিতরে যাস না। এইভাবে বলিস না ভাই, প্লিজ আমাকে ভিতরে যেতে দে, নয়তো বউটা অভিমান করে আর কখনো চোখ খুলবে না। প্লিজ ভাই আমাকে ভিতরে যেতে দে। আকাশকে অনেক রিকোয়েস্ট করার পর ভিতরে ঢুকতে দিল। আনহার হাত ধরে বসে আছি, শুধু আনহার চোখ খোলার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আকাশ আসলো। আকাশ ভিতরে আসতেই আমি বললাম, আকাশ আনহার জ্ঞান ফিরেছে? না রে, এখনো জ্ঞান ফিরেনি। প্লিজ ভাই এই কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। ও আমায় ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। আমি পাগলের মতো ফ্লোরে বসে আনহার মাথায় হাত রেখে আনমনে ওকে বলে যাচ্ছি, এই পাগলি, এই দেখো দেখো আমি তোমার সাথে বসে আছি, চোখ খুলো না প্লিজ। আমার সাথে আর অভিমান করে থেকো না। তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হবে। আনহা, তুমি তো আমায় জড়িয়ে না ধরে ঘুমাতে পারো না, তাহলে আজ কেন এতটা সময় ধরে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছো? এই পাগলি, চোখ খুলো না প্লিজ, চোখ খুলো। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছি আমি। আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু পাশে থেকে কান্না করছে, আকাশও কান্না করছে। আনহার আশা প্রায় ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম। মনে হচ্ছে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলতে যাচ্ছি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পর আনহার হাতটা নড়ে উঠল। এটা দেখা মাত্রই আকাশ আনহার বিট চেক করলো। এবার আকাশের মুখে হাসির আভা এলো। আকাশের হাসি মাখা মুখ দেখে আমি বললাম, তুই হাসছিস কেন? তোদের ভালোবাসা জোরে হয়তো ভাবি আবার আমাদের মাঝে ফিরে এলো। বিশ্বাস কর, আল্লাহ মনে হয় তোদের ভালোবাসায় অনেক খুশি। কয়েকদিন পর আনহা আর বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম। শুরু হয় নতুন একটা সংসার। স্বপ্ন দেখি কারো নতুন ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। তবে এখন আর জব করি না। আব্বুর ব্যবসা দেখতে হচ্ছে আমাকে, আর আব্বু আম্মু আমার মামুনিকে দেখছে। ফ্যামিলির সবাই আমার মামুনিটাকে খুব আদর যত্ন করে। যেমনটা ওর দাদা দাদু, ঠিক তেমনই ওর নানা নানু। ভালোবাসার কমতি নেই তার। আনহার নামের সাথে নাম মিলিয়ে মামানির নাম দিলাম তাসফিয়া হাসান আখি। এখন আর লেট করে বাসায় যাই না, সবসময় 8টার আগে বাসায় পৌঁছে যাই এবং সময় মতো ফোন করি। একদিন অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি, ঠিক তখনই আনহা রুমে আসলো, তাও আবার শাড়ি পরে। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম আর বললাম, বউ। কি? ও বউ। কি সেটা তো বলো। দিবা কি আদর? ইস, আদর কি মামার বাড়ির মোয়া যে চাইলেই পাওয়া যায়? বউয়ের হাতের মোয়া। এরপর আমি আনহাকে খাটে শুয়ে দিয়ে আমার ঠোঁটগুলো ও ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। আনহা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে আছে। এভাবে প্রায় 5 মিনিট ছিলাম। আনহা প্রচণ্ড হাঁপাচ্ছে। এক অজানা অনুভূতি কাজ করতেছে দুজনের মধ্যে। হঠাৎ করে আনহা আমার ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। ওহ, প্রচণ্ড ব্যথা পেলাম। তাই আমি ওকে বললাম, এটা কি করলে? আদর, তোমার সাথে আর কথা বলবো না। আমার বাবুটা কি রাগ করেছে? এবার আনহা নিজে থেকে এসে আমাকে খাটে ফেলে দিল। এরপর আমাকে কিস করতে শুরু করলো। আমার বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। আমি নিচে আর আনহা আমার উপরে থেকে কিস করছে। আমি যেন আনহার ঠোঁটের স্পর্শ ও চুলের সুগন্ধে মাতাল হয়ে যাচ্ছি। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি উঠে আনহাকে নিচে ফেলে দিলাম। দুইজনে হারিয়ে যাচ্ছি গভীর এক অজানা ভালোবাসার ঠিকানায়, যে ঠিকানায় শুধু আমি আর আনহা রয়েছি। ভালোবাসার মাতাল স্পর্শে দুজন পাগলের মতো হয়ে যাচ্ছি। জড়িয়ে নিলাম ভালোবাসার পরম আদরে। এরপর কি হয়েছে আমি আর জানি না, তবে জানলেও বলতে চাচ্ছি না, কারণ শরম করে আমার, মানে লজ্জা করে আমার। বাকিটা না হয় আপনারা বুঝে নেন। আশা করা যায় এবার মনে হয় বেবি আরেকটা হবে। তবে এবার যদি একটা ছেলে হয় তাহলে আমার আম্মুর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিব, আর মামুনির সাথে আব্বুর বিয়ে কনফার্ম। শত হোক শ্বশুর শাশুড়ির দিকটা দেখতে হবে, তাই চিন্তা করলাম আরও 2টা বাচ্চা নিব, তাহলে শ্বশুর শাশুড়ির সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আমার পাগলিটা বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু এখনও কথায় কথায় কান্নার অভ্যাসটা পরিবর্তন করতে পারিনি। এইভাবেই আমাদের সংসার কাটে। খুব ভালো আছি আপনাদের দোয়ায়। সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন যেন সারা জীবন এভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি।